হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমো স্টোরিয়াল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভালো আছি। তো আজকে একটা বিশেষ দিন। আজকে তোমরা অনেক কিছু জানতে পারবে। আজকে গল্পের মধ্যে অনেক কিছু হতে চলেছে। তো চলো শুরু করা যাক প্রিয় হারালাম গল্প, আজকের 20 নম্বর পার্ট। তো আগের দিনেরটা কী শুনে নাও, আমি বলবো না আগের দিনে ঠিক কী হয়েছে। তো আজকের গল্পটা শুরু করা যাক। সকলে নদীর দিকে ঘুরতে চলে গিয়েছেন। আমাদের কারণকেও ফোন করে ডাকা হয়েছে। আর আমাদের রাঘব ও বাইরে ছিল, ও কন্ট্যাক্ট করে ওদের সাথে এক জায়গায় হয়ে গিয়েছে। তো সকলের মতো নদীর দিকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছে। আর আমাদের রাঘব আর প্রীতি দুজনে খুব গল্প করে দুজনের সাথে দুজনে কথা বলতে বলতে অনেকটা এগিয়ে যায়। পিছনে থাকে ওরা সরি। তো এই নদীর দিকে ঘুরতে যাওয়া মানে নদীর কাছে পৌঁছে গিয়েছে। ঠিক নদীর কাছাকাছি গিয়ে আমাদের স্যাম আর আমাদের কারণ দুজনের একটু এদের থেকে আলাদা হয়ে যায়। দুজনের হাত ধরে একটু ঘুরতে থাকে। তো পড়ে থাকে আমাদের শুনি আর আমাদের তনু আর ঋদ্ধি, এরা পিছনে ছিল। তো তখনই শুনি বলতে থাকে, কারণ আর স্যাম দুজনকে একটু আলাদা সময় দেওয়া হোক, তবেই যদি এদের ব্যাপারটা একটু আগায়। সেটা তো ওদের ভর্তি করে দেওয়া হবে, কিন্তু ওরা আগাচ্ছে না কেন? তখন তনু বলে, ঋদ্ধি কী হয়েছে বলতো তোর? যেখান থেকে তুই আমাদের বাড়িতে মানে ওই দিন কালকে সকালে যখন গিয়েছিস তখন থেকে একটু যেন তোকে চেঞ্জ লাগছে। একদম চেঞ্জ নয়, ঠিকই তো আছে। তো এরা এরকমভাবে কথা বলতে বলতে এগিয়ে যায়। আর আমাদের শুনি ও দূরে একটা দোকান দেখতে পায় আর সেই দোকানের কাছে ছুটে চলে যায়। আর আমাদের ঋদ্ধি আর তনু পিছনে থাকে। আমাদের রাঘব আর প্রীতি গল্প করতে করতে একটু এগিয়ে যায়। আর আমাদের শুনি একটা দোকানের দিকে চলে যায়, ওর কিছু কেনার ছিল। তো ওদেরকে আস্তে আস্তে হাঁটতে বলে, যাতে পরে সে ধরে নিতে পারে ও দোকানে কিছু একটা কিনতে যায়। ও আমাদের স্যাম আর কারণ তো অন্যদিকে গিয়েছেন এগিয়ে। তখনই আমাদের তনু আমাদের ঋদ্ধিকে বলে, দেখছিস তুই? কী দেখবো? দেখ সামনের দিকে। কী দেখবো? সামনের দিকে রাঘব আর প্রীতির মধ্যে একটু বেশি ফ্রেন্ডশিপ দেখাচ্ছে না? ওটাই তো লক্ষ্য করছি। তোর মুডটা এরকমই চেঞ্জ কীভাবে হয়েছে সেটা আমাকে বলতো। কিসের মুড চেঞ্জ? ঠিকই তো আছে। ঋদ্ধি প্লিজ, তুই আমাকে এভাবে অন্তত বোকা বানাস না। তুই কী বোকা বানাচ্ছি? আমি কিছু বোকা বানাচ্ছি না তোকে। ঋদ্ধি, আমি অন্য কেউ না জানলেও আমি জানি। কী জানিস তুই, যেটা তুই অন্য সকলের থেকে একটু এড়িয়ে যাচ্ছিস? আমি কিচ্ছু এড়াচ্ছি না, প্লিজ। আমি প্রীতির ব্যাপারটা জানি, তো আমাকে অন্তত মিথ্যা বলিস না। প্রীতির কী ব্যাপারটা জানিস? আমার দিকে তাকা। তখন ঋদ্ধি তনুর দিকে তাকায়। তো তনু ঋদ্ধিকে বলে, দেখ তুই আজ থেকে তো নয়, কত বছর পাড়িয়ে গেল, তখন থেকে তোকে আমি এই জায়গায় দেখছি। তুই প্রীতিকে লাইক করিস আজ থেকে তো নয়, এত বছর ধরে এটা নিজের মধ্যে লুকিয়ে রেখেছিস। শুধু জানার মধ্যে হয়তো আমিই জানি, আর কেউ জানে না। অন্তত আমার কাছে লুকাস না। কী হয়েছে আমাকে বল। তনু, তুই জানিস প্রীতির মধ্যে না আমি প্রতিবারে আলাদা কিছু পাই খুঁজে।
আর সেটা সেটা আজ থেকে নয়, অনেক দিন থেকেই, সেটা তুইও জানিস। আর আমি চেষ্টা করেও এতদিন তাও নিজের মধ্যে রেখেছি, কিন্তু কিন্তু আর হয় না রে, আর হয় না। বাবার সাথে যতবার গিয়েছি শুধু দূর থেকে দেখেছি, শুধু দূর থেকে থেকে খুশি হয়েছি, দূর থেকে থেকে তোকে আবার হয়েছি। আজও যখন থেকে আমার কাছাকাছি আছে না, তখন থেকে আমি নিজেকে চেষ্টা করেও কেমন যেন পারছি না। ও কিছু না কিছু একটা ভাবে আমার কাছাকাছি চলে আসছে। আর তুইও এটা জানার পরেও আমাদের একই রুম দিয়েছিস রিদ্ধি। আমি এই কারণে দিয়েছি, তোরা দুজনে একই ঘরে থাকিস কিন্তু একই রুম তো থাকিস না, যাতে তোকে প্রীতি একটু হলেও বোঝে। তোর চোখে আমি সেটা দেখতে পাই প্রীতির জন্য। আমি কিছু কিছু প্রীতির চোখে দেখেছি। ভুল, সম্পূর্ণ ভুল একটা কথা। ফিলিংসটা আমার মধ্যে আছে, আমি এরকমই, তাই বলে প্রীতিও এরকমই কখনোই নয়। তুই কেন লুকাচ্ছিস? তুই আমি সত্যি, আর এখন অন্তত লুকানোর সময় নয়। এখন আমি কিচ্ছু লুকাচ্ছি না। দেখ, আমি প্রীতিকে যে এতগুলো বছর ধরে আমার ভালো লাগে, ওর জন্য আমার মনে যেটা আছে সেটা ওকে কোনোদিন বুঝবে না। আর ও এরকমই হয়তো নয়, ওর হয়তো ছেলেদের প্রতি ফিলিংস আছে রিদ্ধি, এটা নাও তো হতে পারে। সেটা তো জানতে হবে আমাদেরকে। কীভাবে জানতে হবে? কিচ্ছু জানতে হবে না, সব যেমন চলছে তেমনই চলুক। তুই শুধু আমার রুমটা একটু চেঞ্জ করার ব্যবস্থা কর। তুই জানিস না আজকে কেমন সিচুয়েশানের মধ্যে থেকে বাড়ি এসেছি। আমি পারি না, আমি পারি না ওর কাছে গেলে দূরে চলে যেতে। যতবার ওর কাছাকাছি আসি ততবার আমি হারিয়ে যাই। কী করবো আমি? কী করবো? আমি যতদিন দূরে ছিলাম ততদিন দূর থেকেই ওকে থেকে এসেছি, ততদিন মনের মধ্যে একটা অন্য কিছু নিয়ে থেকেছি। আর আজ ও আমার সামনে, ও আমার ঘরে, আমি পারছি না। তুই এই কারণে চুপচাপ হয়ে গেছিস। আমিও বুঝতে পেরেছি। তোর বাইক নিয়ে আসা, বাইকে করে সঙ্গে করে আসা, তারপর থেকে তোর এরকমভাবে চেঞ্জ হালকা হলেও আমি বুঝেছি কিছু হয়েছে। আর শুধু তোর মধ্যেই চেঞ্জ নয়, আমি প্রীতির মধ্যেও চেঞ্জ দেখেছি। তুই প্রীতির সাথে কটা দিন দেখেছিস? ও বরাবরই এরকমই, ওর মধ্যে এরকমই কোনো চেঞ্জ তুই পাবি না। আর তোর ভাইয়ের যেন একটু বেশি বাড়াবাড়ি করছে। তুই দেখ, ওর হাত ধরছে। রিদ্ধি, কী হয়েছে হাত ধরছে? ওর প্রতি হয়তো ফিলিংস আছে। শাট আপ, চুপ। তোর ভাই একটু বেশি বাড়াবাড়ি করছে। বুঝতে পারছি না কী করবো আমি। আমার হাতে মার খেয়ে যাবে ভাই। সেদিন আমি কিচ্ছু বলিনি যখন ওই ছেলেটা প্রীতির হাত ধরে তোর ওরকমই অ্যাটাক, আমি কিচ্ছু বলিনি। এই কারণেই আমি বুঝতে পেরেছিলাম, আমি সব কিছুই বুঝতে পেরেছিলাম। আর প্রীতির ব্যাপারটা, তোর মধ্যে যেটা চলছে সেটা নিয়ে এতটা অস্থির হওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আর আমার ভাইকে নিয়ে তো জেলাস হওয়ারও দরকার নেই, বুঝেছিস? তনু,
আমি জেলাস হচ্ছি না। চুপ কর তুই, আর বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। আর যে কদিন সাথে আছিস একটু কেয়ার নে, সঙ্গে থাক। তারপরে প্রীতির ব্যাপারটাও আমি দেখছি, কারণ প্রীতির চোখেও আমি তোর জন্য কিছু তো একটা দেখেছি। কি দেখেছিস তুই? তুই লক্ষ্য করিস নি, আমি করেছি। যত সব ভুলভাল কথা ছাড়। আর তোর ভাইকে একটু দূরে থাকতে বল। জেলাস না, জাস্ট এমনি। ও নতুন তো, একটু কারোর সাথে এভাবে মেলামেশা করেনি তো, একটু ভয় পেয়ে যাবে। বোঝাবো ভাইকে, বোঝাবো। তাই কর। আর ঠিক সেই সময় আমাদের শুনিয়ে এসে পড়ে, কী কথা হচ্ছে তোদের মধ্যে এত? কাকে কি বোঝাবি? এর ভাইকে, রাঘবকে কি বোঝাবি? রাঘবকে ওই প্রীতির সাথে এরকমভাবে মেলামেশা করছে, ও চাইছে না যে প্রীতির সাথে মেলামেশা করুক ওর ভাই, ওই জন্য। কারণ ওর ভাই খুব তাড়াতাড়ি পিছলে চায় তো, ওই জন্য। মানে প্রীতির খারাপ চাইছে না, ওর ভাই কেমন ও জানে, ওই জন্য। চুপ কর, আমার ভাই তোকে দেখে এসব শিখেছে সব কিছু। চুপ কর, আমাকে দেখে কি শিখেছে? সারা 24 ঘন্টা খালি রীতিতে এই রীতিতে ওই। ছাড়, তোর পিছন ধরেছ, তুই যা যা করিস ও সেরকমই চলছে, মোটেও নয়। চল একটু আগে ওদের কাছাকাছি যা। এই বলে ওরা একটু এগিয়ে যায়। ও প্রীতি আর রাঘব দুজনে একসাথে কথা বলে বলে যাচ্ছিল একটু কাছাকাছি। ঠিক সেই টাইমে ওরা একটু তাড়াতাড়ি হেঁটে ওদের কাছে পৌঁছে যায়। আর রাঘব ওর দিদির কাছে বলে, দিদি আই এম এক্সাইটেড। তুই তো কালকে থেকে এক্সাইটেড, কী হলো আবার এক্সাইটেড? তুই জানিস প্রীতি, প্রীতি আর আমার সব কিছু এক, সব কিছু ভাবনা চিন্তা সব একই রকম। আমার আর ওর গোলসও একই। আমি যেগুলো করতে চাই ও সেগুলো করতে, শুধু একটাই জিনিসের ডিফারেন্স, ও গেম পছন্দ করে না, আমি গেমটাই খুব পছন্দ করি। বাদ বাকি আমাদের, তুই বুঝতে পারছিস না। আই এম সো হ্যাপি। মানে আমরা কলেজে গিয়েও একসাথে, কারণ ওর সাবজেক্ট যেগুলো বলেছে আমি অলরেডি সেই সাবজেক্টে ফিল আপ করে রেখেছি। দিদি আই এম এক্সাইটেড, আমরা একই ক্লাসমেট। থাম, এত এক্সাইটেড হওয়ার কিচ্ছু নয়নি। তাই নাকি? তোমাকে শেয়ার করলো বুঝি কী সাবজেক্ট নেবে, কী গোলস। আমি তো বার করে নিলাম কথা বলতে বলতে, চুপচাপই যাচ্ছিল, কিচ্ছু বলতে চাইছিল না। জানো রীতিদি, আমি জোর করে ওর কাছ থেকে বলিয়েছি। ও তোমাকে বলেছে বুঝি? বললো তো, জোর করে করে বলালাম। যাই হোক, কাউকে তো একজনকার বললো, আমিও তো ট্রাই করছিলাম, আমার কিছু বলেনি। ও বাই দ্য ওয়ে প্রীতি, তোমার আর আমার রেজাল্টটা এই সপ্তাহের মধ্যে আসবে। তো তারপরে তোমার ওই কলেজের চান্স আমি করিয়ে দেবো, মানে তোমার দিদি করিয়ে দেবে। মানে আমার দিদির উপরে একটু আমার বিশ্বাস নেই, বাট ঋদ্ধিদির উপরে আছে, ওই করিয়ে দেবে। তাই না ঋদ্ধিদি? সে যার রেজাল্টের উপরে ক্লাসে ভর্তি হবে, কাউকে করিয়ে দিতে হবে না কিচ্ছু। ঋদ্ধিদি ওকে, তোমার রেজাল্ট খুব ভালোই হবে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলো, আর কালকে কে কোথায় যাবে, কালকে কখন কোথায় যাওয়া হবে, সব কিছু নিশ্চয়ই ডিসাইড হয়ে গেছে তনু, তোমাকে জানিয়ে দিস। আর আমি রাত্রের মধ্যে ডিসাইড করবো কালকে যাবো কি যাবো না। কিন্তু তুই তো যাবি না বলেছিস, ডিসাইডের কী আছে? না তাও এসছি, রুমের মধ্যে বসে থাকবো নাকি? আমি তো চাই তুই আমাদের সাথে সব জায়গায় যাস, কিন্তু তুই তো নিজেও বলছিলি রুমের মধ্যে বসে থাকবি।
না, আমারও তো প্রয়োজন, তোদের নেই বুঝি? প্রয়োজনের কি, একসাথে ঘুরবো। জানিয়ে দিস আমাকে কোথায় যাবি কালকে, তারপরে আমি ঠিক করব। ওকে। এই বলে রীতি একটু এগিয়ে যায় আর সকলে পিছনে গল্প করতে করতে আসে। সুনির সাথে অনেক গল্প করে আমাদের রাঘব, সুনির সাথে অনেক গল্প করতে থাকে। শুনি দি এই ওই সেই হ্যান ত্যান অনেক কিছু গল্প করে। তো প্রীতি ঋদ্ধির দিকে দেখছিল। ঋদ্ধি অনেকটা এগিয়ে গিয়েছে ওদের থেকে, তাড়াতাড়ি হেঁটে গিয়ে একটা জায়গায় চুপ করে বসে। এরাও ঘুরে যেতে যেতে ঋদ্ধির থেকে একটু ডিস্টেন্সে বসে পড়ে। আর প্রীতি শুধু ঋদ্ধিকেই দেখছিল, একটু একটু অন্যদিকে তাকায়, একটু একটু ওদের সাথে কথা বলে আর ঋদ্ধির দিকে দেখে। কি দেখছে এত, ঠিক জানি না, আমরা জানবো আসলে কি দেখছিল, ওর মনে কী চলছে। তো এভাবেই চলতে থাকে ওদের গল্প। আর ঠিক 7টা বেজে যায়। 7টা পর্যন্ত ওরা উঠে পড়ে, অনেকটা দূর চলে আসে হাঁটতে হাঁটতে। ঋদ্ধি ওখানে তাও একা একা বসেছিল। আসলে ও নিজেই একটু দূরে গিয়ে বসেছিল, আর এদিকে একটা বসার জন্য ভালো প্লেস ছিল, বাট ওখানেই বসেনি, কিন্তু ওখানে ওরা বসেছিল। তো আমাদের রাখা ফটো তুলে দিচ্ছিল সকলকে একসাথে। ঋদ্ধি দূর থেকে আসার পরে আমাদের তনু বলে, ঋদ্ধি আয় না একসাথে ফটো তুলি। আমাদের স্যাম আর কারণে ওই সময় পৌঁছে যায় ওখানে। তো আস্তে সকলে মিলে ফটো তুলছিল, কিন্তু ঋদ্ধি ওর মধ্যে পার্টিসিপেট করছিল না, ও দূরে দাঁড়িয়ে দেখছিল। নদীতে সমুদ্রের যে ঢেউ অনেক জোরে জোরে আসছিল ওই টাইমটায়, অনেক জোরে জোরে গর্জন করছিল সমুদ্রের জল। আর আমাদের ঋদ্ধি সেটাই উপভোগ করছিল, ওদের ফটো তোলা জাস্ট দেখছিল, সমুদ্রের আবহাওয়া হাওয়া সব কিছু উপভোগ করছিল। আর মাঝে মাঝে আমাদের প্রীতিকেও দেখছিল। তো 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 তোমাদেরকে কিচ্ছু তোমাদের মনে চলছে সেগুলো আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমাদের ঋদ্ধি প্রীতিকে অনেক 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 দিন থেকে লাইক করে, অনেক বছর ধরে লাইক করে। আমাদের ঋদ্ধি প্রীতির থেকে বড়। সেই যখন আমাদের প্রীতি ঋদ্ধির বাড়িতে আসতো তখন থেকেই ওর প্রীতিকে চেনা জানা সব কিছু মনে আছে। বাট আমাদের প্রীতির তেমন কিছু হয়তো মনে নেই। তারপরে আমাদের প্রীতি যখন চলে যায় বোর্ডিং স্কুলে, তখন ঋদ্ধির বাবা যখন গিয়েছে দেখা করতে, ঋদ্ধি ওর সঙ্গে গিয়েছে, বাট প্রীতির সাথে কোনো দিনের জন্য দেখা করে, শুধু দূর থেকে দেখেছে। আর প্রীতির জন্য ঋদ্ধির মনে সব সময় একটা আলাদা ফিলিংস ছিল। আর এই ফিলিংসের সাথে অনেক দিন ধরে লড়াই করতে করতে এক সময় ও অন্য একটা জায়গায় প্রীতিকে বসিয়ে রেখেছিল। আর যখন ফার্স্ট টাইম প্রীতি ঋদ্ধির বাড়িতে আসে, তখন কিন্তু আমরা সেই এক্সাইটমেন্ট বা সেই উত্তেজিত হওয়া সেটা কিন্তু আমরা ঋদ্ধির মধ্যে দেখিনি, আলাদা জায়গায় ছিল। বাট যখন ফার্স্ট টাইম ঋদ্ধি আর প্রীতির দেখা হয়, তখন ঋদ্ধি প্রীতিকে যেভাবে দেখছিল সেটা দেখে এটাই অনুভব হয়। আর ঋদ্ধি এটা কনফার্ম যে ও প্রীতিকে লাইক করে আর হয়তো ভালোবাসে। বাট এখন যখন কাছাকাছি আছে, তখন নিজেকে কন্ট্রোল করবে কীভাবে। এই ওদের যেভাবে দুজনের সামনাসামনি আসছে, এটা তো কন্ট্রোল করা খুব সহজ নয়। তো সেই জন্যই ঋদ্ধি একটু একটু দূরে থাকছে প্রীতির। বাট আগে তো দুজনের মধ্যে একটু লড়াই, একটু নোকঝোঁক হচ্ছিল, বাট কেমন যেন ঋদ্ধি একটু চুপচাপ হয়ে গিয়েছে, আমাদের প্রীতি তো একটুই চুপচাপ ছিল। তো আমরা পরের পার্টে আরও অনেক কিছু জানতে পারবো। তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, সকলে নিজের যত্ন নাও, খেয়াল রাখো, খুব ভালো লাগো। চলো, বাই বাই।